ম্যাথ স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেএম সাইদুল ইসলাম। এবার আমরা দেখব অনুপাত সমানুপাত অভিজ্ঞতাটির অনুশীলনের সমাধান। প্রথমে আমরা 1 নং প্রশ্ন দেখব। এখানে বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত 14:5। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি নির্ণয় করো। এখানে বলা হয়েছে একটি সংখ্যা 56, আমাদেরকে অপর সংখ্যাটি নির্ণয় করতে হবে। আর এখানে এই সংখ্যা দুইটির অনুপাত দেওয়া আছে 14:5, অর্থাৎ একটি সংখ্যা এবং অপর সংখ্যার অনুপাত হলো 14:5। আমরা সরল অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। আর এখানে এই যে অনুপাতগুলো আছে সেগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো। অর্থাৎ আমরা লিখব বা একটি সংখ্যা ডিভাইডেড বাই অপর সংখ্যা ইকুয়াল টু, আর এক্ষেত্রেও 14 হবে লব আর 5 হবে হর। অর্থাৎ কোনো অনুপাতকে আমরা এভাবে ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এখানে দেয়া আছে একটি সংখ্যা, আমাদেরকে অপর সংখ্যা বের করতে হবে। আর এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই অপর সংখ্যা এই রাশিটি আছে নিচে, অর্থাৎ হর। এভাবে আমরা বের করতে পারবো না, এটিকে আমাদেরকে উপরে নিয়ে আসতে হবে। এজন্য আমরা এই সমীকরণটিকে উল্টে দেব, অর্থাৎ হর লিখব লব এবং লব লিখব হর। এক্ষেত্রে আমাদেরকে এই ডান পক্ষটা উল্টে দিতে হবে, অর্থাৎ এক্ষেত্রেও হর হবে লব আর লব হবে হর। আর অনুপাতের ভাষায় এটিকে বলে ব্যস্তকরণ করা, অর্থাৎ আমরা লিখব ব্যস্তকরণ করে। এখন এখান থেকে যদি আমরা অপর সংখ্যা বের করতে চাই, তাহলে এই যে একটি সংখ্যা আছে সেটিকে ডান পক্ষে নিয়ে যেতে হবে। আর এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে বাম পক্ষে একটি সংখ্যা ভাগ আকারে আছে, এই জন্য ডান পক্ষে গেলে এটি গুণ হয়ে যাবে, অর্থাৎ এটিকে আমরা ডান পক্ষে গুণ করে দিব। এর মানে আমরা লিখব 5/14 গুণ একটি সংখ্যা। অর্থাৎ কোনো রাশি ডান পক্ষে যদি ভাগ আকারে থাকে তাহলে বাম পক্ষে গুণ হয়ে যাবে। প্রশ্নে একটি সংখ্যার মান দেওয়া আছে 56, অর্থাৎ আমরা একটি সংখ্যার পরিবর্তে লিখব 56। এখন আমরা কাটাকাটি করব। আমরা লবের সাথে হর এবং হরের সাথে লব কাটাকাটি করতে পারবো। এখানে 5 হচ্ছে লব, 14 হর, আবার এই যে 56 নিচে আমরা 1 ধরতে পারি, এজন্য 56 হচ্ছে লব। অর্থাৎ 56-র সাথে আমরা 14 কাটতে পারবো। আমরা 14কে যদি 14 দিয়ে কাটি তাহলে হবে 1, আর 56কে যদি 14 দিয়ে কাটি তাহলে পাবো 4। এর মানে আমরা অপর সংখ্যাটি পেলাম এই 5 গুণ 4 20, আর এখানে হর হলো 1, যা আমাদের দেওয়া দরকার নেই। অতএব অপর সংখ্যাটি হলো 20। এবার আমরা 2 নং প্রশ্ন দেখব। এখানে বলা হয়েছে একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত 7:2। অর্থাৎ আমরা লিখব এখানে বইয়ের মূল্য অনুপাত কলমের মূল্য ইকুয়াল টু 7:2। আমরা সরল অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ 7:2কে লিখতে পারি 7/2। ঠিক একইভাবে বইয়ের মূল্য অনুপাত কলমের মূল্যকেও ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো। এই জন্য আমরা এই ভগ্নাংশটির লব লিখব বইয়ের মূল্য আর হর হবে কলমের মূল্য। আর 7:2কে যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করি সেক্ষেত্রে আমাদেরকে লব লিখতে হবে 7 এবং হর হলো 2। এখানে আমরা বইয়ের মূল্য বের করব, এজন্য কলমের মূল্যকে ডান পক্ষে নিয়ে যেতে হবে।
কলমের মূল্য বাম পক্ষে ভাগ আকারে আছে, এজন্য এটিকে যদি ডান পক্ষে নেই তাহলে গুণ হয়ে যাবে। আর এখানে কলমের মূল্য দেওয়া আছে 32 টাকা, এজন্য কলমের মূল্য ওখানে লিখব 32। এখন কাটাকাটি করব। আমরা হরের সাথে লব এবং লবের সাথে হর কাটতে পারবো। এখানে 2 হচ্ছে হর, যাকে 2 দিয়ে কাটলে হবে 1, আবার 32 হচ্ছে লব, যাকে 2 দিয়ে কাটলে হবে 16। এখন আমরা যদি 7 সাথে 16 গুণ করি তাহলে পাচ্ছি 112। অতএব বইয়ের মূল্য 112 টাকা। এবার আমরা 3 নং প্রশ্ন দেখব। এখানে বলা হয়েছে রকি ও রিতার বয়সের অনুপাত 5:7। অর্থাৎ আমরা লিখতে পারি এখানে রকির বয়স অনুপাত রিতার বয়স, অর্থাৎ রকির এবং রিতার বয়স অনুপাত হলো 5:7। এখন সরল অনুপাতকে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি, অর্থাৎ 5:7কে লিখতে পারি 5/7। ঠিক একইভাবে রকির বয়স এবং রিতার বয়সের অনুপাতকেও ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। সেক্ষেত্রে লব হবে রকির বয়স, আর হর হবে রিতার বয়স। আর ডান পক্ষের অনুপাতটিকে আমরা যদি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে পাবো 5/7। এখানে এই রকির বর্তমান বয়স দেওয়া আছে 10 বছর, যা থেকে আমরা রিতার বর্তমান বয়স বের করতে পারবো। যেহেতু আমরা রিতার বয়স বের করব আর এখানে এই রিতার বয়স হর আকারে আছে, এটিকে আমাদেরকে লব বানাতে হবে। এজন্য এই যে সমীকরণটি আছে এর উভয় পক্ষকে আমরা উল্টিয়ে দেব, অর্থাৎ লবকে করব হর এবং হরকে করব লব। তাহলে পাবো রিতার বয়স ডিভাইডেড বাই রকির বয়স। আমরা যদি বাম পক্ষ উল্টিয়ে দিই তাহলে ডান পক্ষে উল্টিয়ে দিতে হবে, সেক্ষেত্রে হবে 7/5। আর এটিকে বলা হয় ব্যস্তকরণ করা। এখন এখান থেকে আমরা রিতার বর্তমান বয়স বের করব, এই জন্য রকির বয়সকে আমরা ডান পক্ষে নেব। এখানে বাম পক্ষে রকির বয়স ভাগ আকারে ছিল, এই জন্য আমরা যদি ডান পক্ষে নিই তাহলে তা গুণ হয়ে যাবে। প্রশ্নে দেয়া আছে রকির বর্তমান বয়স 10 বছর, অর্থাৎ আমরা এখানে রকির বয়স 10 বসাবো। এখন আমরা কাটাকাটি করব। আমরা লবের সাথে হর কাটতে পারবো। এখানে হর আছে 5, যাকে 5 দিয়ে কাটলে পাচ্ছি 1, আবার এখানে এই লব আছে 10, যাকে 5 দিয়ে কাটলে পাচ্ছি 2। এখন 7-এর সাথে 2 গুণ করলে আমরা পাচ্ছি 14 বছর। অতএব রিতার বর্তমান বয়স 14 বছর। এবার আমরা বের করব 4 বছর আগে রিতার বয়স কত ছিল। রিতার বর্তমান বয়স থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলেই পাবো 4 বছর আগে রিতার বয়স। অতএব 4 বছর পূর্বে রিতার বয়স ছিল 14 - 4 বছর, যা থেকে আমরা পাচ্ছি 10 বছর। এবার আমরা 4 নং প্রশ্ন দেখব। এখানে বলা হয়েছে প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাত 4:5। অর্থাৎ আমরা লিখতে পারি এখানে প্রিন্টারের মূল্য অনুপাত কম্পিউটারের মূল্য ইকুয়াল টু 4:5।
আমরা সরল অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ এটিকে লিখতে পারি 4/5। ঠিক একইভাবে প্রিন্টারের মূল্য অনুপাত কম্পিউটারের মূল্য, এটিকেও ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো। সেক্ষেত্রে লব হবে প্রিন্টারের মূল্য, আর হর হবে কম্পিউটারের মূল্য। আর আমরা ডান পক্ষের অনুপাতকে যদি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে পাবো 4/5। এখানে প্রিন্টারের মূল্য দেওয়া আছে 40,000 টাকা, যা থেকে আমরা কম্পিউটারের মূল্য বের করতে পারবো। অর্থাৎ আমাদেরকে কম্পিউটারের মূল্য বের করতে হবে। আর আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে কম্পিউটারের মূল্য এখানে হর আকারে আসছে, আমাদেরকে এটিকে উপরে উঠাতে হবে বা লব বানাতে হবে। এজন্য এই সমীকরণের উভয় পক্ষের ভগ্নাংশগুলোকে আমরা উল্টিয়ে দেব, অর্থাৎ লবকে লিখব হর আর হরকে লিখব লব। আমরা বাম পক্ষ যদি উল্টিয়ে দিই তাহলে ডান পক্ষকে উল্টিয়ে দিতে হবে, আর এটিকে গণিতের ভাষায় বলা হয় ব্যস্তকরণ করা। এখান থেকে আমরা কম্পিউটারের মূল্য বের করব, অর্থাৎ লিখব কম্পিউটারের মূল্য এজন্য প্রিন্টারের মূল্যকে ডান পক্ষে নিয়ে যেতে হবে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে প্রিন্টারের মূল্য বাম পক্ষে ভাগ আকারে আছে, অর্থাৎ হর হিসাবে আছে, যা ডান পক্ষে নিলে লব হয়ে যাবে বা গুণ আকারে থাকবে। অর্থাৎ প্রিন্টারের মূল্যকে আমরা ডান পক্ষে গুণ করে দিব। প্রশ্নে দেওয়া আছে প্রিন্টারের মূল্য 40,000 টাকা, অর্থাৎ এখানে প্রিন্টারের মূল্য আমরা যদি 40,000 টাকা বসাই তাহলেই পাবো কম্পিউটারের মূল্য। এবার আমরা কাটাকাটি করব। আমরা এই হরকে 4 দিয়ে কাটতে পারি, তাহলে থাকে 1। আবার এই যে লব 40,000 তাকে 4 দিয়ে কাটতে পারি, 40,000কে 4 দিয়ে কাটলে থাকবে 10,000। আবার 10,000কে যদি 5-এর সাথে গুণ করি তাহলে পাচ্ছি 50,000। অতএব কম্পিউটারের মূল্য 50,000 টাকা। এবার আমরা প্রশ্নের দ্বিতীয় অংশ দেখব। এখানে বলা হয়েছে প্রিন্টারের মূল্য 25% বেড়ে গেল। এবার আমরা দেখব যে মূল্য 25% বেড়ে যাওয়া দ্বারা কি বোঝায়। অর্থাৎ আমরা লিখব 25% বৃদ্ধিতে বৃদ্ধি দ্বারা আমরা বুঝি 100 টাকায় বৃদ্ধি পায় 25 টাকা। সেক্ষেত্রে মূল্য 100 টাকা হলে বৃদ্ধির পরে হবে 125 টাকা। অর্থাৎ আমরা লিখব মূল্য 100 টাকা হলে বৃদ্ধির পরে হবে 100 যোগ 25 বা 125 টাকা। এখন আমরা দেখব যে এই মূল্য যদি 40,000 টাকা হয় তাহলে বৃদ্ধির পরে কত টাকা হবে, আর এটি আমরা ঐকিক নিয়মে দেখব। এজন্য আমাদেরকে বের করতে হবে যে মূল্য 1 টাকা হলে বৃদ্ধির পর কত টাকা হবে। সেক্ষেত্রে আমরা লিখব 125 ভাগ 100 টাকা, কারণ 1 টাকার ক্ষেত্রে এই বৃদ্ধির পরিমাণ কমে যাবে, এজন্য ভাগ হবে। এবার আমরা প্রিন্টারের যে মূল্য অর্থাৎ 40,000 টাকার ক্ষেত্রে বৃদ্ধি পেয়ে কত টাকা হবে সেটি বের করব। অর্থাৎ মূল্য 40,000 টাকা হলে বৃদ্ধির পর হবে, আমরা যদি এখানে 40,000 গুণ করি তাহলে যা পাবো তাই, অর্থাৎ 125 গুণ 40,000 ভাগ 100 টাকা। এখানে 100কে আমরা 100 দিয়ে কাটতে পারি, তাহলে পাবো 1। আবার 40,000কে যদি 100 দিয়ে কাটি তাহলে এর শূন্য 2টি কমে যাবে, সেক্ষেত্রে পাবো আমরা 400। এখন আমরা 400-এর সাথে 125 গুণ করব। 125-এর সাথে যদি 4 গুণ করি তাহলে হবে 500। আর এখানে 4-এর সাথে 2টি শূন্য আছে, এজন্য আমরা এই শূন্য 2টি দিয়ে দেব।
অর্থাৎ 25% বৃদ্ধিতে মূল্য 40 টাকা হলে বৃদ্ধির পর হবে 50,000 টাকা। অতএব আমরা লিখব মূল্য বৃদ্ধির পর প্রিন্টারের মূল্য 50,000 টাকা। এখন আমরা প্রিন্টার এবং কম্পিউটারের মূল্যের অনুপাত বের করব। এরপরে দেখব এই অনুপাতটি কি অনুপাত। অর্থাৎ লিখব সেক্ষেত্রে প্রিন্টার এবং কম্পিউটারের মূল্যের অনুপাত আমরা প্রথমে লিখব প্রিন্টারের মূল্য, অর্থাৎ মূল্য বৃদ্ধির পর প্রিন্টারের মূল্য 50,000 টাকা। আর আমরা পূর্বে নির্ণয় করেছি কম্পিউটারের মূল্য 50,000 টাকা। এখন কোনো অনুপাতের একই হয়, অর্থাৎ দুটি যদি একই সংখ্যা হয় তাহলে তাকে বলা হয় একক অনুপাত। অর্থাৎ এটিকে লিখতে পারি 1:1। আর এটি হলো একক অনুপাত, অতএব লিখব যা একক অনুপাত। এবার আমরা প্রশ্ন 5 দেখব। প্রশ্ন 5-এ বলা হয়েছে 3 বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত 2:3:4। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে 18 মিনিট সময় লাগে। বাকি 2 বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে কত সময় লাগে? এখানে আমরা যদি এই অনুপাতটি লক্ষ্য করি, অর্থাৎ 2:3:4, এখানে এই 2 হলো প্রথম বন্ধুর সময়ের অনুপাত, আর এই 3 হলো দ্বিতীয় বন্ধুর সময়ের অনুপাত, আর 4 হলো তৃতীয় বন্ধুর সময়ের অনুপাত। এখানে দেয়া আছে প্রথম বন্ধুর সময়ের অনুপাত হচ্ছে 18, অর্থাৎ 2 এর সাথে যদি আমরা 9 গুণ করি তাহলে 18 পাচ্ছি। যেহেতু 2 এর সাথে 9 গুণ করলে প্রথম বন্ধুর সময় পাওয়া যায়, আর 3 এর সাথেও যদি আমরা 9 গুণ করি তাহলে পাবো দ্বিতীয় বন্ধুর সময়। 4 এর সাথেও যদি 9 গুণ করি তাহলে পাবো তৃতীয় বন্ধুর সময়। অর্থাৎ এই যে অনুপাত পেয়েছি, এই অনুপাতের রাশিগুলোর সাথে যদি আমরা একটি নির্দিষ্ট সংখ্যা গুণ করি তাহলে কোন বন্ধুর কত সময় লেগেছে সেটি বের করতে পারবো। আমরা মনে করব যে রাশিগুলোর সাথে ক গুণ করলে এই সময়টি পাওয়া যায়। 2 এর সাথে যদি ক গুণ করি তাহলে পাবো প্রথম বন্ধুর সময়, 3 এর সাথে ক গুণ করলে পাবো দ্বিতীয় বন্ধুর সময়, আর 4 এর সাথে ক গুণ করলে পাবো তৃতীয় বন্ধুর সময়। অর্থাৎ এখানে যে অনুপাতটি দেওয়া আছে সেটির উপর ভিত্তি করে ধরবো কার কত সময় লাগবে। এজন্য আমরা লিখব অনুপাতের সাপেক্ষে মনে করি প্রথম বন্ধুর সময়। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে প্রথম বন্ধুর সময়ের অনুপাত হচ্ছে 2, এজন্য এটি হলো 2 ক। আবার দ্বিতীয় বন্ধুর সময় হবে, আর এখানে অনুপাত আছে 3, এজন্য 3 ক। আবার তৃতীয় বন্ধুর সময় হবে, এখানে অনুপাত আছে 4, এজন্য 4 ক। এখানে প্রথম বন্ধুর সময় দেয়া আছে 18 মিনিট, অর্থাৎ এখানে আমরা প্রথম বন্ধু যে সময় ধরেছি 2 ক, এটি সমান 18 মিনিট। অতএব দেখতে পারি প্রশ্ন মতে 2 ক অর্থাৎ প্রথম বন্ধুর সময় ইকুয়াল টু 18, যা থেকে আমরা ক এর মান বের করতে পারবো। সেক্ষেত্রে 18কে আমাদেরকে 2 দিয়ে ভাগ করতে হবে। অতএব আমরা ক এর মান পাচ্ছি 18/2 বা 9। এখন এই ক এর মান যদি এখানে বসাই তাহলে পাবো দ্বিতীয় বন্ধুর সময়, আবার এখানে বসালে পাবো তৃতীয় বন্ধুর সময়। অতএব আমরা লিখব দ্বিতীয় বন্ধুর সময় 3 গুণ ক মিনিট, যা থেকে পাচ্ছি 27 মিনিট। আবার তৃতীয় বন্ধুর সময়, সেক্ষেত্রে এই 4 এর সাথে ক গুণ করতে হবে, অর্থাৎ 4 গুণ 9 মিনিট, যা থেকে পাচ্ছি 36 মিনিট।
এবার আমরা প্রশ্ন 6 দেখব। এখানে বলা হয়েছে কোনো সমানুপাতের প্রথম, দ্বিতীয় ও চতুর্থ রাশি যথাক্রমে 9, 18 ও 20 হলে তৃতীয় রাশি কত হবে? প্রথমে আমরা দেখব সমানুপাত কি। দুটি অনুপাত অর্থাৎ 1:2 ও 4:8। এই অনুপাত দুটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে অনুপাত দুটি সমান, কারণ এই 4:8কে আমরা লিখতে পারি 1:2। এখন দুটি অনুপাত যদি সমান হয় তাহলে তাকে বলবো সমানুপাত। অতএব সমানুপাতের ক্ষেত্রে আমরা লিখতে পারি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি ইকুয়াল টু তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। অর্থাৎ এই অনুপাত দুটি যদি সমান হয় তাহলে বলবো সমানুপাত। এটিকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি প্রথম রাশি ডিভাইডেড বাই দ্বিতীয় রাশি ইকুয়াল টু তৃতীয় রাশি ডিভাইডেড বাই চতুর্থ রাশি। এখানে প্রথম, দ্বিতীয় ও চতুর্থ রাশি দেয়া আছে, আমাদেরকে তৃতীয় রাশি বের করতে হবে। আর আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে তৃতীয় রাশিটি আছে ডান পক্ষে, এই জন্য এটিকে আমরা বাম পক্ষে নিয়ে আসব। অর্থাৎ এটিকে আমরা ঘুরিয়ে রাখব, এটি নেব ডান পক্ষে, আবার এটি নেব বাম পক্ষে। অর্থাৎ বাম পক্ষকে যদি ডান পক্ষ এবং ডান পক্ষকে যদি বাম পক্ষ করি তাহলে পাচ্ছি তৃতীয় রাশি ডিভাইডেড বাই চতুর্থ রাশি ইকুয়াল টু প্রথম রাশি ডিভাইডেড বাই দ্বিতীয় রাশি। অর্থাৎ ডান পক্ষকে আমরা বাম পক্ষ করেছি এবং বাম পক্ষকে ডান পক্ষ করেছি। এখান থেকে আমরা তৃতীয় রাশির মান বের করব, এজন্য তৃতীয় রাশি বাম পক্ষে রাখবো আর চতুর্থ রাশিকে ডান পক্ষে নিয়ে আসব। এখানে চতুর্থ রাশি বাম পক্ষে ভাগ আকারে ছিল, এজন্য যদি ডান পক্ষে যায় তাহলে গুণ হয়ে যাবে। এখন আমরা প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাশির মান জানি। প্রথম রাশির পরিবর্তে বসাবো 9, দ্বিতীয় রাশির ক্ষেত্রে 18, আবার চতুর্থ রাশির ক্ষেত্রে 20। এখন আমরা কাটাকাটি করব। 9কে যদি 9 দ্বারা কাটি 1, আবার 18কে 9 দ্বারা কাটলে 2, আবার 2কে যদি 2 দিয়ে কাটি তাহলে পাচ্ছি 1, আবার 20কে 2 দিয়ে কাটলে পাচ্ছি 10। অতএব আমরা তৃতীয় রাশির মান পাচ্ছি 10। অতএব সমানুপাতটি তৃতীয় রাশি 10। এবার আমরা প্রশ্ন 7 দেখব। এখানে বলা হয়েছে রানার কাছে 4টি পেন্সিল, 5টি কলম রয়েছে, অপরদিকে সজীবের কাছে 10টি কলম রয়েছে। আর এখানে বলা হয়েছে রানা ও সজীবের পেন্সিল কলমের অনুপাত সমানুপাত। আর সেখান থেকে আমরা বের করব সজীবের কাছে কতটি পেন্সিল আছে। এখানে আমরা এই লাইনটি লক্ষ্য করব, রানা ও সজীবের পেন্সিল কলমের অনুপাত সমানুপাত। অর্থাৎ রানার পেন্সিল আর রানার কলমের অনুপাত সজীবের পেন্সিল ও সজীবের কলমের অনুপাতের সমান। এখানে এটি হলো রানার পেন্সিল এবং কলমের অনুপাত, আবার এটি হলো সজীবের পেন্সিল ও কলমের অনুপাত। আর এখানে বলা হয়েছে রানা ও সজীবের পেন্সিল কলমের অনুপাত সমানুপাত, অর্থাৎ এই দুইটি অনুপাত সমান। অর্থাৎ আমরা প্রশ্ন মতে লিখতে পারি রানার পেন্সিল অনুপাত রানার কলম ইকুয়াল টু সজীবের পেন্সিল অনুপাত সজীবের কলম। এখন এই অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। অর্থাৎ এটিকে যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে লিখব রানার পেন্সিল ডিভাইডেড বাই রানার কলম
ইকুয়াল টু, আর এই অনুপাতকেও যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে সজীবের পেন্সিল হবে লব। আর সজীবের কলম নিচে লিখব। এখন এখান থেকে আমরা বের করব সজীবের কাছে কতটি পেন্সিল আছে। আর আমরা যদি সমীকরণটি লক্ষ্য করি তাহলে দেখব ডান পক্ষে সজীবের পেন্সিল আছে। যেহেতু সজীবের পেন্সিল বের করব এজন্য এই পক্ষকে এখানে নিয়ে আসব, আবার এই যে পক্ষ আছে এটিকে এখানে নিয়ে যাব, অর্থাৎ পক্ষ চেঞ্জ করব। এখন বাম পক্ষকে ডান পক্ষ এবং ডান পক্ষকে বাম পক্ষ করলে আমরা পাচ্ছি সজীবের পেন্সিল ডিভাইডেড বাই সজীবের কলম ইকুয়াল টু রানার পেন্সিল ডিভাইডেড বাই রানার কলম। এখানে আমরা সজীবের পেন্সিল বের করব, এজন্য আমরা এখানে লিখব সজীবের পেন্সিল। এখানে আমরা সজীবের পেন্সিল বের করব, এই জন্য এই সজীবের কলমকে আমরা ডান পক্ষে নিয়ে যাব, আর এখানে সজীবের কলম বাম পক্ষে ভাগাকারে আছে, এই জন্য যদি ডান পক্ষে নিয়ে যাই তাহলে গুণ হয়ে যাবে, অর্থাৎ আমরা রানার পেন্সিল ও রানার কলম এর সাথে গুণ করব সজীবের কলম, কারণ পক্ষ চেঞ্জ করলে ভাগ আকারে থাকলে সেটি অপর পক্ষে গেলে গুণ হয়ে যায়। এখানে রানার কাছে 4টি পেন্সিল আছে, অর্থাৎ রানার পেন্সিলের সংখ্যা হলো 4 আর রানার কলমের সংখ্যা হলো 5। আবার সজীবের কলমের সংখ্যা হলো 10। এখন এটি যদি হিসাব করি তাহলেই পাবো সজীবের পেন্সিল। এজন্য আমরা প্রথমেই এই 5 দিয়ে 10কে কাটবো। 5কে 5 দিয়ে কাটলে হচ্ছে 1, আর 10কে 5 দিয়ে কাটলে পাচ্ছি 2, যা থেকে আমরা পাচ্ছি সজীবের পেন্সিল 4 দুগুণে 8টি। অতএব সজীবের পেন্সিলের সংখ্যা 8টি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব আকৃতি দিয়ে যায় চেনা, এই অধ্যায়টির সকল একক কাজ এবং অনুশীলনী নির্ভুল সমাধান। ম্যাথ স্কুলের সকল গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।